মৃত্যু কি, কার মৃত্যু হচ্ছে, কখন সে প্রকৃতভাবে মারা গেল আর কখনই বা সে জীবিত ছিল, এই প্রশ্নগুলো একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে এই গল্পটার মধ্যে যে যখন সে মৃত তখন তার আসল জীবনের পরিচয়টা বেরিয়ে আসছে গল্পের মাধ্যম দিয়ে, কিন্তু যখন সে জীবিত আছে তাকে সবাই মৃত বলে ঘোষণা করে দিয়েছে এবং সে যখন ফিরে আসছে তাকে সমাজ কিন্তু আবার ভয় পেতে শুরু করছে। এগুলোকে আমরা ভয়ানকের পর্যায়ে ফেলতে পারি। আমি ভৌতিক বলছি না, কিন্তু আমি বলছি ভয়ানক, ভয়ানক রস যেটা, তার মধ্যে ভূত একটা অংশ। ভয় কিন্তু আরো অনেক জিনিসের মাধ্যমে মানুষের জীবনে আসে, যেটা তার নিজের অস্তিত্ব, নিজের সত্যটাকে পরিচয় করিয়ে দেয় সারা পৃথিবীর কাছে। তো এই গল্পগুলো সেই ধরনের গল্প। এর মধ্যে তখনকার দিনের গল্পে কিন্তু ভৌতিক ব্যাপারের থেকেও বেশি আপনি নিস্তব্ধতা, আপনি অন্ধকার, আপনি সেই সময়ের ভাব, এইটাকে অনুবাদ করছেন, যেটা রবীন্দ্রনাথের লেখার থেকেও বেশি তার অনুভূতিটার মধ্যে লুকিয়ে আছে। তো সেই অনুভূতিটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসা ইংরেজি সংকলনটাতে, যাতে সেই ভাবটা উপভোগ করতে পারে আজকের পাঠকরা, তার জন্যই কিন্তু এই ট্রান্সলেশনটার সব থেকে বড় এটা চ্যালেঞ্জ ছিল। এখনকার সমাজেও আমাদের চারধারেও এরকম ঘটনা কিন্তু আমরা এখনো ঘটতে দেখি অনেক জায়গাতে। শুধুমাত্র একটা সামাজিক প্রতিবাদ নয়, চন্দরার এই ডিসিশনটা তার নিজের অস্তিত্বকে নিজের শর্তে এস্টাবলিশ করা। আমি প্রতিষ্ঠা করলাম আমার সত্যিটা, তার জন্য সে কিন্তু ওই অপরাধটা নিজের মাথায় তুলে নিল যে এই শাস্তিটা আমি আজকে নিচ্ছি, কিন্তু যার জন্য আমি এই শাস্তিটা নিজের মাথায় তুলে নিলাম, হয়তো অতিপ্রাকৃতের মাধ্যমে ভবিষ্যতে এই শাস্তিটার যার পাওয়া উচিত তার কাছে ঠিক পৌঁছবে। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। নমস্কার, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স ও প্রণাম টিভি ভারতে আপনাদের সবাইকে স্বাগত। আমি রামকৃষ্ণ সিনহা রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন লেখক প্রসূন রায়। গত কয়েকদিন আগেই তার একটি সংকলন বাজারে প্রকাশিত হয়েছে। সেই সংকলনটি রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের ছোট গল্প এবং যে গল্পগুলো একটু অলৌকিক বলে মনে হয়েছিল একটা সময়, সেই ধরনের গল্পের ইংরেজি অনুবাদ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সুইডেনে গিয়েছেন। সেখানে রবীন্দ্রনাথকে আরো একবার স্মরণ করবার, শ্রদ্ধা জানানোর সুযোগ হয়েছে। সুইডেন এবং ভারতের দুই দেশের মানুষ, দুই দেশের রাষ্ট্রপ্রধান, তারা দুজনেই রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। যারা বাঙালির অস্মিতা গেল গেল বলে রব তুলেছিলেন, তাদের কাছে আজ এটা বড় বিস্ময় যে বাংলা বন্দে মাতরম গাইতে পারছে। বাংলার ছেলেমেয়েরা বন্দে মাতরম গায়, স্কুলে গাওয়া শুরু হয়েছে। প্রসূনবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে ডাকার জন্য। প্রসূনবাবু, আপনি লেখক, কিন্তু পারিবারিকভাবে আপনাকে ব্যবসা চালাতে হয় এবং একটা সময় আপনি এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গিয়েছিলেন। আজকে আবার নতুন করে ভাবনা চিন্তার সময় এসেছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের এই ব্যবসার প্রতিষ্ঠানটি দীর্ঘ 28 বছর ধরে এর অস্তিত্ব। আমরা কিছুটা অংশ বাংলায় রয়েছি, আমাদের একটা বড় অংশ গুজরাতে অবস্থিত। আজকে মনে হচ্ছে যেন বাংলার পুনঃপ্রতিষ্ঠান হয়েছে। আজকে আমরা আবার স্বাধীন হয়েছি, আবার অনেক কাজ করার সুযোগ আছে আমাদের প্রত্যেকের জন্যই, নতুন প্রজন্মের জন্য, আমাদের মতো আরো যত আমাদের থেকে বড় ছোট সব রকম ব্যবসা প্রতিষ্ঠান, সব রকম মানুষের নিজের কাজটাকে খুলে নির্ভয় করার যে সুযোগটা আমরা পাবো বলে আশা করছি, সেটা আমার তো
মনে হয় যে আমরা পাবো, এবং আগামী দিন আরো অনেক সুন্দর হবে আমাদের জন্য। এবারে আসি একেবারে সেখান থেকে ফিরে অন্য জায়গায়, যে বাঙালি অস্তিত্ব বিপন্ন হচ্ছিল, এটা আমরা সবাই মনে মনে ভাবছিলাম, তাই বাঙালি আজ রিভোল্ট করেছে। একদম। বাঙালি আবার তার নিজের মেরুদণ্ডকে শক্ত করে প্রমাণ করেছে যে বাঙালি কখনো তার নিজের জায়গা থেকে সরে না। একদম। এতদিনের অভ্যেস, কুঅভ্যেস, সুঅভ্যেস সবকিছু বদল করতে সময় লাগে। প্রসূনবাবু, আপনি যে গল্পের অনুবাদ করলেন রবীন্দ্রনাথের গল্পের, ঠিক সেই রবীন্দ্রনাথের গল্পের অনুবাদ করতে গিয়ে আপনার কি মনে হচ্ছিল যে রবীন্দ্রনাথের গল্পের অনুবাদ পুঙ্খানুপুঙ্খ হবে তো, বাঙালি নেবে তো? এটা কখনো মনে হয়নি? অবশ্যই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, তাকে অনুবাদ করে ইংরেজিতে পাঠকদের জন্য, পাঠক পাঠিকাদের জন্য নিয়ে আসা, এটা একটা বিরাট বড় দায়িত্বের কাজ। এবং সেখানে আমার নিজের ডেফিনেটলি প্রচণ্ড ভয় লাগছিল প্রথমে, কিন্তু তারপরে আমার আর একটাও ইচ্ছে ছিল যে এই যে গল্পগুলি, যেগুলো প্রধানত বাংলা যারা পড়তে পারে সেই সব পাঠক পাঠিকারাই আজ পর্যন্ত পড়ে আসছে, এবং আগামী প্রজন্মের অনেকে আছে যারা বাংলা পড়তে পারে না, বাংলা পড়তে পারলেও তাদের হয়তো সেই ধৈর্যটা থাকবে না এই বাংলা গল্পগুলোকে পড়ে তার রসটাকে উপভোগ করার জন্য। তো এই ট্রান্সলেশনটা, এই অনুবাদটা সেই উদ্দেশ্যেই করা, যাতে এই সমস্ত গল্পগুলোকে একটা জায়গাতে সংকলন করে নিয়ে এসে আমরা মানুষের কাছে দিতে পারি, যাতে ছোটরা, আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যারা অবাঙালি, তারাও যাতে রবীন্দ্রনাথের এই গল্পগুলো জানতে পারে, সেইটাকে উপভোগ করতে পারে। এই গল্পগুলো বাছাটা তো একটা বড় ফ্যাক্টর ছিল, যে গল্পগুলো আপনি বেছেছেন। তার ভেতরে দুটি গল্প ইতিমধ্যে ফিল্মে আমরা দেখেছি। একদম। সেটা সত্যজিৎ রায়ের মতন মানুষ সেই ছবি বানিয়েছেন। বাঙালির গায়ে কাঁটা দেওয়ার মতন এক্সপিরিয়েন্স সেই ছবি দেখে, তিন কন্যা দেখলে মানুষ অন্যভাবে রিলেট করে রবীন্দ্রনাথকে। একদম। সেই রকম গল্পগুলোকে বেছে ইংরেজিতে ট্রান্সলেট করা, এটা কি একটা ইউএসপি ছিল আপনার বইয়ের? আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা তার বিভিন্ন রসের উপভোগ দিয়ে জেনে আসছি। রবীন্দ্রনাথ ঠাকুর রোম্যান্স নিয়ে লিখেছেন, উনি মানুষের পাওয়া হারানো এসবের উপরে প্রচুর তার কাজ, তার গান, তার লেখা, তার কবিতা, সব কিছুতে। কিন্তু আমরা যদি দেখি গল্পগুচ্ছের যে 95টা গল্প আছে, তার মধ্যে মাত্র 8টা হচ্ছে এই ধরনের গল্প, যেগুলোকে আমরা ভয়ানকের পর্যায়ে ফেলতে পারি। আমি ভৌতিক বলছি না, কিন্তু আমি বলছি ভয়ানক, ভয়ানক রস যেটা, তার মধ্যে ভূত একটা অংশ, ভয় কিন্তু আরো অনেক জিনিসের মাধ্যমে মানুষের জীবনে আসে, যেটা তার নিজের অস্তিত্ব, নিজের সত্যটাকে পরিচয় করিয়ে দেয় সারা পৃথিবীর কাছে। তো এই গল্পগুলো সেই ধরনের গল্প, এবং মাত্র 8টি উনি লিখেছিলেন। সেই জন্য আমার এই 8টি গল্পকে নিয়েই এই সংকলনটা তৈরি। আর সেই সংকলনে যে গল্পগুলোকে আপনি যখন ইংরেজিতে অনুবাদ করছেন, সেখানে তো কিছু সোশ্যাল মেসেজও আছে। একদম। সেই সোশ্যাল মেসেজের ভেতরে নারীদের যে অবস্থান, সেটা একটা বড় ফ্যাক্টর। একদম। রবীন্দ্রনাথ একরকম ভাবে লিখেছেন, আপনি তো আর হুবহু ট্রান্সলেট করেছেন কি? দেখুন, ট্রান্সলেশন, আজকের যুগে ট্রান্সলেশন শুধুমাত্র ট্রান্সলিটারেশন নয়। আমি ইংরেজিটাকে বাংলা থেকে হুবহু তুলে ধরলে আজকের পাঠক পাঠিকারা সেটা পড়বে না। ঠিক তো, ট্রান্সলেশন তখনই সাকসেসফুল হয় যখন তার সেই ভাবটাকে, গল্পের পুরো ভাবটা, গল্পটাকে আমি ট্রান্সপোর্ট করে নিয়ে আসতে পারছি। আজ থেকে 100 বছর আগে যে পরিস্থিতিতে ওই গল্পটা লেখা হয়েছিল, ধরুন, সেই পরিস্থিতিটাকে আমি আজকের দিনের পরিস্থিতিতে এনে প্রপারলি সেখানে কোএক্সিস্ট করাতে পারছি, আজকের পাঠকরা যাতে তার জন্য তাকে রিলেট করতে পারে নিজেদের সঙ্গে। তো এইটা একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমার মনে হয় মানুষের রেসপন্স দেখে যে তাদের এটা পছন্দ হয়েছে। ঠিক, মানে আবহ তৈরি করাটা নিয়ে আমার প্রশ্ন ছিল, যে আবহটা তৈরি করাটা বড়
কঠিন বিষয়। এবং রবীন্দ্রনাথের গল্পকে আপনি যখন অনুবাদ করছেন, স্পেশালি এই ধরনের গল্পগুলো, এর মধ্যে তখনকার দিনের গল্পে কিন্তু ভৌতিক ব্যাপারের থেকেও বেশি আপনি নিস্তব্ধতা, আপনি অন্ধকার, আপনি সেই সময়ের ভাব, এইটাকে অনুবাদ করছেন, যেটা রবীন্দ্রনাথের লেখার থেকেও বেশি তার অনুভূতিটার মধ্যে লুকিয়ে আছে। তো সেই অনুভূতিটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসা ইংরেজি সংকলনটাতে, যাতে সেই ভাবটা উপভোগ করতে পারে আজকের পাঠকরা, তার জন্যই কিন্তু এই ট্রান্সলেশনটার সব থেকে বড় এটা চ্যালেঞ্জ ছিল, এবং আশা করি সেটা মানুষে উপভোগ করতে পারছে এখন। আমি যদি মণিহারা গল্পটার কথাই ভাবছি, সেখানে তো দেখা যাচ্ছে যে মানে একেবারে সত্যজিৎ রায়ের ভিজুয়াল এফেক্টস কিন্তু ভয়ঙ্কর। ঠিক সেখানে দেখা গিয়েছে যে যে গল্প পড়ে শোনাচ্ছে সেটাও একটা আবহ তৈরি। একদম, আপনি ঠিক সেখান থেকে ভাবুন আপনি ইংরেজিতে তৈরি করছেন, একদম সেই গল্পটাই ট্রান্সফর্ম করছেন। ঠিক। তো ঠিক ততোধিক আবহ আপনাকেও তৈরি করতে হয়েছে ভিজুয়ালের বদলে টেক্সটে। একদম, একদম। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের মধ্যে ওই যে ভিজুয়াল ব্যাপার যেটা আপনি বলছেন, সেটা কিন্তু প্রচণ্ডভাবে প্রত্যেকটি গল্পের মধ্যে আপনি পাবেন, এবং সেইটাকে আবার একটা গল্পের মধ্যে গল্প, এবং তার মধ্যে আপনার স্ত্রী পুরুষ চরিত্রের যে টানাপোড়েন সেটা রয়েছে। ঠিক। শুধুমাত্র যে স্ত্রীদের কোনো রকম ভাবে বিপর্যস্ত হতে হচ্ছে সেইটা ছাড়াও তাদের চরিত্রেরও মানে ভালো দিক খারাপ দিক, পুরুষ চরিত্রেরও ভালো দিক খারাপ দিক, সব কিছুকে বিশ্লেষণ করে স্পেশালি মণিহারা গল্পের মধ্যে আপনি দেখতে পাবেন। একদম। তো সেই মানে অনুভূতিটাকে নিয়ে আসাটা একটা কাজ ছিল এই গল্পের। আপনারা যারা রবীন্দ্রনাথের ছোট গল্প পড়েছেন, আপনারা নিশ্চয়ই অনুভব করবেন যে রবীন্দ্রনাথের ছোট গল্পের ভেতরে একটা ড্রামাটিক একটা ক্লাইম্যাক্স বারবার তৈরি হয়েছে, এবং রবীন্দ্রনাথ নিজেও সেই রকম ভাবেই চরিত্রায়ন যেমনি করতেন তেমনি তার গল্পের প্লটও সাজিয়েছেন। কবি তো সেই কারণেই বিশ্বকবি, এবং স্বাভাবিক বিশ্ববরেণ্য তিনি। এবং আজকের দিনে দাঁড়িয়ে তার লেখাগুলি যদি নতুন প্রজন্ম পড়ে, তাদের কাছে কিন্তু বড় বিস্ময়ের হবে। তাই নতুন প্রজন্মের জন্য প্রসূনবাবুর এই উদ্যোগকে অত্যন্ত স্বাগত। প্রসূনবাবু, এবারে একটু গল্পগুলোতে আসি। এই শাস্তি গল্পটাতে, পানিশমেন্ট যেটা, সেই গল্পটাতে চন্দরার কথা আছে। সেখানে তার আত্মসম্মান অভিমান থেকে একটা চরম দিক থেকে সত্য বলে মেনে নেওয়া, এই বিষয়টা রয়েছে। এই চন্দরার এই যে আত্মত্যাগ, এই জায়গাটাকে আপনি কিভাবে আবহ তৈরি করলেন? শাস্তি গল্পটা আমার মনে হয় অত বছর আগে লেখা সত্ত্বেও আজকের দিনে দাঁড়িয়েও সেটা প্রচণ্ডভাবে রেলেভেন্ট। এখনকার সমাজেও আমাদের চারধারেও এরকম ঘটনা কিন্তু আমরা এখনো ঘটতে দেখি অনেক জায়গাতে। এবং চন্দরার যে ডিসিশনটা ও নিল, যখন গল্পটাকে আপনারা পড়লে বুঝতে পারবেন, তো চন্দরার এই ডিসিশনটা শুধুমাত্র একটা সামাজিক প্রতিবাদ নয়, চন্দরার এই ডিসিশনটা তার নিজের অস্তিত্বকে নিজের শর্তে এস্টাবলিশ করা। আমি প্রতিষ্ঠা করলাম আমার সত্যিটা, তার জন্য সে কিন্তু ওই অপরাধটা নিজের মাথায় তুলে নিল, যে এই শাস্তিটা আমি আজকে নিচ্ছি, কিন্তু যার জন্য আমি এই শাস্তিটা নিজের মাথায় তুলে নিলাম, হয়তো অতিপ্রাকৃতের মাধ্যমে ভবিষ্যতে এই শাস্তিটার যার পাওয়া উচিত তার কাছে ঠিক পৌঁছবে। তো এই মানেটা এই গল্পের মধ্যে খুব সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর সাজিয়েছিলেন, এবং সেইটাকে ইংরেজিতে নিয়ে আসতে গিয়ে তার অনুভূতিটাকে আবার বলবো, যাতে গল্পটা আমি আর একটা ভাষান্তর করছি, কিন্তু তার অনুভূতিটা যেন একই থেকে যায়। আজকেও যখন মানুষ পড়বে যেন একই জিনিস অনুভব করতে পারে, ওই চন্দরার টানাপোড়েন, সে কেন ওটা করলো সেটা যাতে সে বুঝতে পারে, তবেই গিয়ে এই ট্রান্সলেশনটা সাকসেসফুল হবে। কাদম্বিনীর সেই বিখ্যাত কথা, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।
এই কথাটা বললে গায়ে কাটা দেয়। আমরা যখন বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি তখন এই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এটা যেন কখন আমাদের জীবনে মিথ হয়ে দাঁড়িয়েছে। ঠিক, আমরা এটা কিন্তু আমাদের নিজেদের জীবনেও সামগ্রিকভাবেও অনেক কিছুর ক্ষেত্রেই এই শব্দ বন্ধনীগুলোকে ব্যবহার করি। একদম। আপনি তার ইংরাজি, সেই গল্পের ইংরাজি করেছেন, সেটা একটু ছোট করে শুনুন। তো ও জীবিত ও মৃত এই গল্পটা, এবং এখানে মানে মৃত্যুর একটা নতুন ডেফিনিশন রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন এই গল্পের মাধ্যমে, যে মৃত্যু কি, কার মৃত্যু হচ্ছে, কখন সে প্রকৃতভাবে মারা গেল আর কখনই বা সে জীবিত ছিল। এই প্রশ্নগুলো একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে এই গল্পটার মধ্যে যে যখন সে মৃত তখন তার আসল জীবনের পরিচয়টা বেরিয়ে আসছে গল্পের মাধ্যম দিয়ে, কিন্তু যখন সে জীবিত আছে তাকে সবাই মৃত বলে ঘোষণা করে দিয়েছে, এবং সে যখন ফিরে আসছে তাকে সমাজ কিন্তু আবার ভয় পেতে শুরু করছে। তো এটার একটা অদ্ভুত ধরনের ফিলিং আছে এই গল্পটার মধ্যে, এবং একটা মেসেজ আছে যে মৃত্যু আসল অর্থ কি, কখন মানুষের সত্যিকারের মৃত্যু হচ্ছে। তো এইটাকে আবার ইংরেজিতে নিয়ে আসা হয়েছে, কিছু কিছু শব্দ, কিছু কিছু অংশ সেখানে আমরা এমনভাবে ট্রান্সলেশনে রাখা হয়েছে যাতে অরিজিনাল গল্পটার অনেকটা অনুভূতি যেন হারিয়ে না যায়। তো সেইটাই একটা প্রচেষ্টা ছিল এটার মধ্যে। এই কথাগুলো বলছি একটাই কারণের জন্যে, প্রসন্নদার কাছ থেকে এই কথাগুলো শুনছি আর নয়, এরপরে বইটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এখানেই কবি টুইস্ট রাখছেন। তো ফলে ওই ছোট গল্পের এটাই হচ্ছে মজা, যে পুরোটা শেষ হবে না। আর আমাদের এই ছোট কনভারসেশনে আমরা এটাই মজা রাখছি যে এরপরে আমরা আর বলবো না, একদম এরপরে বাকিটা যারা সংগ্রহ করবেন তারা পাবেন। এই রসাস্বাদন যদি আপনি করতে চান অবশ্যই বইটি সংগ্রহ করে ফেলুন। এবং সেই বইটি কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? বইটি অনলাইন সব জায়গাতে, অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতে অ্যাভেলেবেল আছে, এবং বইয়ের সব দোকানেই, কলকাতা শহরের সব দোকানেই অ্যাভেলেবেল আছে। আপাতত একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। বিজ্ঞাপন বিরতির পর আবার আপনাদের সঙ্গে প্রসন্ন রায়কে নিয়ে আরো অনেকগুলো বিষয়ে কথা হবে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আমি আবারও প্রসন্ন রায়ের সাথে। প্রসন্নবাবু, আপনি রবীন্দ্রনাথের গল্পের, ছোট গল্পের সংকলন, অনুবাদ যেরকম করেছেন, তেমনি আপনার কিন্তু একটা অদ্ভুত টান রয়েছে কয়েকজন মানুষের ওপর। রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র এবং স্বামী বিবেকানন্দের ছবিও দেখেছি। আসলে আমাদের বাঙালি মনন, বাঙালি অস্মিতা বোধহয় এই মানুষগুলোর লড়াইকে ব্যতি রেখে কখনো হবেও না। এবং আপনি যে বইটি লিখেছেন রাসবিহারী বসুকে নিয়ে, সে বইয়ের নামটাও কিন্তু অদ্ভুত।
আ সামুরাই ড্রিম অফ আজাদ হিন্দ। সামুরাই একটা জাপানিজ শব্দ। সেই শব্দকে আপনি রাসবিহারী বসুর মতন একজন মানুষের লড়াইয়ের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। এটার গল্প তো শুনতেই হয়, প্লিজ। শ্রী রাসবিহারী বসুকে নিয়ে বলতে গেলে মানে সময়ের বাদ মানে না, তাও ছোট করে আমি বলছি। রাসবিহারী বসু এমন একজন মানুষ যিনি ভারতবর্ষে থাকাকালীন অনেকগুলো বড় বড় কাজ করেছিলেন, যার সম্বন্ধে আমরা অনেকেই ওয়াকিবহাল নই। আমাদের মধ্যে, কলকাতার মানুষের মধ্যে অনেকেই জানেন না যে রাসবিহারী অ্যাভিনিউ রাসবিহারী বসুর নামে নয়। তো উনাকে আমরা এমন ভাবেই ভুলে গেছি, এবং তার জীবনের একটা বড় অংশ উনি জাপানে ছিলেন, শেষ জীবনে ওখানেই ছিলেন। কোনোদিন ভারতবর্ষে ফিরে আসতে পারেননি, আসতে কিন্তু উনি চেয়েছিলেন। এই আজাদ হিন্দ ফৌজের আগে যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি উনি তৈরি করলেন, উনার এই উদ্যোগটাই কিন্তু শেষে সুভাষচন্দ্র বোসের হাতে উনি তুলে দিলেন, যাতে উনি ভারতবর্ষকে স্বাধীনতায় নিয়ে আসতে পারে। এবং সামুরাই কেন, যেটা আপনি প্রশ্ন করলেন, আজকে উনি যেরকম ভারতবর্ষের সন্তান, কিন্তু ভারতবর্ষে আমরা দুর্ভাগ্যবশত ওনাকে মনে রাখছি না। জাপানে কিন্তু ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে মনে রেখেছে। এবং সামুরাই শব্দটা আমার বইয়ের নামের মধ্যে আসছে, সেটা মানে দাঁড়াচ্ছে শৃঙ্খলা, সেটার মানে দাঁড়াচ্ছে একাগ্রতা এবং একনিষ্ঠতা, যেটা উনি সারা জীবন, 10 বছর বয়স থেকে একটি বাচ্চা যে স্বপ্ন দেখেছিল যে আমি আমার দেশের জন্য স্বাধীনতা নিয়ে আসবো, রাসবিহারী বসু সেই স্বপ্নটাকে সারা জীবন এগিয়ে নিয়ে গেছেন এবং চূড়ান্তভাবে এগিয়ে নিয়ে গেছেন। যে কারণে আজকে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা হলো, সে কারণটি হচ্ছে রাসবিহারী বসুর এই স্বপ্ন। এবং তারপরে উনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে এমনভাবে নিজের সঙ্গে উনার যোগ হলো, সেখানে কিন্তু কোনো ইগো ছিল না কারোর মধ্যে। উনি কিন্তু সবটাকে উনার হাতে তুলে দিলেন যে তুমি এগিয়ে নিয়ে যাও, কারণ দেশের স্বাধীনতা সবার আগে। ঠিক, দেশ সবার আগে, সে কথা যেরকম স্বামী বিবেকানন্দ বলেছেন, ঠিক তার পরবর্তীকালে সেই ধারাকে বহন করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং সেই নেতাজি সুভাষচন্দ্র বসু ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদ ছাড়া কখনো এক কদমও এগোননি। ফলে ঈশ্বর বোধহয় এই লড়াইয়ে সাথ দিয়েছিলেন প্রথম থেকেই। বোধহয় ঈশ্বর চেয়েছিলেন যে এভাবেই সত্যি প্রতিষ্ঠা হোক, এভাবেই শক্তি প্রদর্শিত হোক। এবং সেই কারণেই বোধহয় রাসবিহারী বসুর মতন মানুষ তার তৈরি করা স্বপ্ন, তার তৈরি করা সৈন্য, তা তুলে দিলেন নেতাজির মতন একজন বীরের হাতে। তিনি জানতেন যদি দেশের স্বাধীনতা আসে তার হাত ধরেই আসবে। একদম। আপনার সাথে কথা বলতে গিয়ে প্রসন্দা, প্রত্যেক মুহূর্তে না আবার মনে হচ্ছে যে আমাদের নতুন প্রজন্ম, তারা নতুন করে জানুক নেতাজিকে, তারা নতুন করে রাসবিহারীকে জানুক, তারা নতুন করে স্বামীজি জানুক, স্বামীজি চিনুক। এটা আমাদের স্বপ্ন হওয়া উচিত আগামীর দিনের, আগামীর জন্য। এবং এদেরকে না পড়লে, না জানলে চরিত্র গঠন হবে না, এটা কিন্তু খুব পরিষ্কার। তাই যারা, আমি বলবো যে প্রসন্নবাবুর এই বইটি রাসবিহারীকে নিয়ে এই মুহূর্তের একটি প্রামাণ্য গ্রন্থ, যারা পড়তে চান বা পড়তে চাইবেন অবশ্যই সংগ্রহ করুন। এটিও বোধহয় এটি সব জায়গাতে অ্যাভেলেবেল আছে। আপনি শিশু সাহিত্য নিয়ে কাজ করছেন, হ্যাঁ, মানে দুটো বই আছে, যে দুটো বই একেবারে একটা ফ্যান্টাসি, ছোটদের মতন করে লেখা। ঠিক, দেখুন, আমার ছোটদের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে যায় যখনই আমি ছোটদের মাঝখানে থাকি। সে আমার ছেলেমেয়েরাই হোক কি তাদের বন্ধুরাই হোক, তাদের সঙ্গে, তাদের মধ্যে থাকলে আমি সব থেকে খুশি থাকি মনে হয় জীবনে। তো আমার প্রথম লেখা হচ্ছে শুরু, আমার বই লেখার যে প্রচেষ্টা, সেটা শুরু ছিল কিন্তু ছোটদের বই দুটো দিয়ে, রিঙ্গো অ্যান্ড দ্য যোগী
দ্য গুড উইজার্ড। এবং দুটোই আপনি যেরকম বললেন ফ্যান্টাসি, একটা স্বপ্নের জগতের মধ্যে থেকে একটা মেসেজ তুলে ধরা বাচ্চাদের জন্য, যে তারা যাতে নিজেরা স্বাধীনভাবে বাঁচতে পারে, নির্ভয় বাঁচতে পারে, নিজেদের স্বপ্নকে তারা যেন পূরণ করার জন্য এগিয়ে যেতে পারে নির্ভীকভাবে তাদের বাবা মার সাপোর্টের সঙ্গে। তো এইটা একটা মেসেজ আমি দিতে চাইতাম সব সময় সবার কাছে। তো প্রথম আমার ওই দুটো বই দিয়েই লেখার জার্নি শুরু, এবং সেই দুটো বই মানে ঈশ্বরের কৃপায় একটি স্কুলের, নামকরা স্কুলের, গুজরাতের র্যাপিড রিডার হিসেবে 4 বছর গত ওটা আছে, এবং বাচ্চারা সেটাকে পড়ে। এবং প্রায় অনেক সময় আমি অনেক বাচ্চার সঙ্গে আমার পরিচয় হয়ে যায় রাস্তাঘাটে ওখানে থাকলে, যারা আমার বইটা পড়েছে এবং তারা অ্যাপ্রিসিয়েট করে এটাকে। প্রসূনবাবু, আপনি কখনো ঠাকুরমার ঝুলি পড়েছেন ছোটবেলায়? হ্যাঁ, পড়েছি। দক্ষিণারঞ্জন মজুমদার তো অবশ্যই তার লেখা পড়তেই হয় আমাদের। এবং আপনি একটা কথা বলুন তো, এখনকার ছেলে মেয়েরা ঠাকুরমার ঝুলি কেন পড়ে না? কেন রূপকথার গল্প শুনতে গেলে নাকটা শীত হয়ে? ঠিক, এটা কিন্তু আমাদের, যারা আমরা বড়রা আছি, এটা আমাদের উদ্যোগ হওয়া উচিত তাদের কাছে ওই গল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি চেষ্টা করি আমার ছেলে মেয়েকে কোনো না কোনো ভাবে এই গল্পগুলোর সঙ্গে পরিচিতি হয়, যাতে তাদের আগে আমরা ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদার কাছে বসেই গল্প শুনতাম অনেক সময়। একদম। আজকে সেই সুযোগটা বাচ্চাদের হয় না, সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করি আমরা। কিন্তু এই গল্পগুলো তাদের বাবা মারা অ্যাটলিস্ট তাদের কাছে যদি পৌঁছে দিতে পারে, তবেই কিন্তু তারা ওই রসটাকে উপভোগ করতে পারবে এবং পরবর্তী প্রজন্মের কাছে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো এটা আমার মনে হয় ছোটদের থেকে আমাদের প্রজন্মের একটা বড় দায়িত্ব, যাতে এই গল্পগুলো আমরা হারিয়ে না যেতে দিই তাদের কাছে। আপনার যে দুটো বই ছোটদের জন্য লেখা, রিঙ্গো দ্য যোগী এবং দ্য গুড উইজার্ড, এই দুটো বইতে আমি কখনোই বলবো না যে সে বইয়ের পুরো গল্প বলে দিন, কিন্তু আমি বলবো যে এই দুটো বইয়ের একটু প্রেক্ষাপটটা যদি বলেন, তাহলে আমাদের দর্শকদের জন্য একটা সুবিধা হবে, যে তারা বুঝতে পারবে যে কেন তাদের ছোটদের জন্য এই বইটা সংগ্রহ করতে হবে। প্রথমে আমি রিঙ্গো অ্যান্ড দ্য যোগী দিয়েই আমার বই পাবলিশ হওয়ার যাত্রা শুরু। রিঙ্গো অ্যান্ড দ্য যোগী একটা ছোট 10 বছরের ছেলের গল্প। কলকাতা থেকে সে যোশীমঠে যায় ক্যাম্পে, স্কুলের ক্যাম্পে, এবং সেও এরকম একটি নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করে। তার বাবা মা, সে কলকাতায় থাকে। একাকিত্ব তার জীবনে একটা অংশ হয়েই পড়ে, কারণ বাবা মা সকলেই ব্যস্ত। এবার ওখানে গিয়ে তার এক মানে যোগীর সঙ্গে দেখা হয়, যার নাম শম্ভু। তো শম্ভু একজন ভ্যাগাবন্ড যাকে বলে, সে ঘুরে বেড়ায়, সে একজন পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে থাকে। তার সঙ্গে বাচ্চাটার পরিচয় হয় এবং সে তাকে নানান রকম গল্প বলে, এবং তার মধ্যেও একটা বন্ধু খুঁজে পায়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তখন 2013 সালের ঘটনার অবলম্বনে আমি এটা লিখেছিলাম। তখন ক্লাউড বার্স্ট হয়েছিল উত্তরাখণ্ডে, এবং সেখানে প্রচুর ফ্লাড হয়। সেই সময় কিভাবে রিঙ্গো তার এই যোগী বন্ধুর সঙ্গে মিলে সকলকে বাঁচানোর একটা প্রচেষ্টা করে, সেইটার উপরে রিঙ্গো অ্যান্ড দ্য যোগীর প্রেক্ষাপট গল্পটা। খুব রোমহর্ষক গল্প ছোটদের জন্য। আমার মনে হয় যে যা তোমরা গেম নিয়ে সারাদিন ব্যস্ত থাকো, স্ক্রিনে বেশিক্ষণ নজর থাকে তোমাদের জন্য একটু সময় করে একবার পড়ে দেখো। আমার মনে হয় তোমাদের এই বইটা ভালো লাগবে, তোমরা নিশ্চয়ই মজাটা পাবে। বই এখানে রয়েছে বিটুইন দ্য লাইন্স, মানুষের সম্পর্ক, তাদের ভেতরে টানাপোড়েন, এগুলো আপনাকে ভীষণ ভাবায়। আপনার একটা মানুষের মনস্তত্ত্ব বিষয়গুলিকে নিয়ে আপনার কিন্তু একটা গভীর স্তরের চিন্তা ভাবনা বোধহয় আছে, গবেষণা বলবো না, চিন্তা ভাবনা আছে। সেই কারণে আপনার লেখাতে এটা ফুটে ওঠে। আপনি নিজে মিউজিকের সাথে জড়িয়ে ছোটবেলায় একটা সুর, ছন্দ, তাল, লয়, জীবনের অনুচ্ছেদ, জীবনের রসায়ন আপনার লেখার মধ্যে রয়েছে। আপনি সেইভাবেই নিজেকে গড়ে নিয়েছেন। দেখুন, মিউজিক
আমার ছোটবেলার জীবনে একটা অংশ ছিল, আমি পিয়ানো শিখতাম বাজানো, এবং স্কুল থেকে ফিরে, কলেজ থেকে ফিরে, যে সময়টা আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের, তো মিউজিক আমাকে একটা অদ্ভুত ধরনের আনন্দ দিত, একটা ক্রিয়েটিভ লিবার্টি দিত। এবং তার সঙ্গে আমার মানে বাঙালি ভ্রমণ পিপাসু বলে, বেড়াতেও আমারও খুব ভালো লাগে। তো এই দুটো জিনিসই আমার মনে হয় মানুষের মনকে অনেক বেশি বিকশিত করে, মিউজিক এবং বেড়ানো, চারিদিকে নানান রকম মানুষের সঙ্গে পরিচয় হওয়া, নানান রকম প্রকৃতির সঙ্গে পরিচয় হওয়া। সেরকমই মিউজিক, নানান ধরনের মিউজিক, নানান দেশের মিউজিক আপনার মনকে অনেক বেশি উদার করে তোলার জন্য সাহায্য করে। তো সেই দুটো আমাকেও কোনোভাবে না কোনোভাবে নিশ্চয়ই ছোটবেলা থেকে টাচ করেছে আমি বলবো, যা হয়তো আমার লেখার মধ্যে কিছুটা হলেও বেরিয়ে আসে। সেই সঙ্গে মানুষের মনস্তত্ত্ব, গভীরে যাওয়া মনের, ওইটা একটা আমার একটা ভালো লাগার জায়গা। কারণ মানুষ নানান রকম, মানুষের কনসিয়াসনেস যাকে বলে, মানুষের দুটো অস্তিত্ব, একটা যা আমাদের ফিজিক্যাল অস্তিত্ব, আর একটা যা বলা হয় থার্ড আই বা আমাদের কনসিয়াসনেস, সেইটা একটা অস্তিত্ব। এই দুটো অস্তিত্ব যা হয়তো মেডিটেশন করলে মানুষ দুটোর তফাৎ বুঝতে পারে। আমি হয়তো অত মেডিটেশন করতে পারি না, কিন্তু মানুষের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে মিশে, তাদের জীবনের টানাপোড়েন, তাদের জীবনের নানান সম্পর্কের বিভিন্ন রকম ওঠানামা, এইগুলোকে আমি চেষ্টা করি যতটুকু বুঝতে পারার, এবং সেটাকে আমার গল্পের ক্যারেক্টার্সদের মধ্যে ফুটিয়ে তোলা। আবার একটা ছোট্ট বিরতির পর আমি আপনাদের সঙ্গে আবারও প্রশ্ন রায়কে নিয়ে ফিরবো খানিকক্ষণের জন্য। এখন এ পর্যন্তই। পায়ের তলায় সরষে, মানুষের মন নিয়ে গভীরে চিন্তা ভাবনা, এগুলোর পাশাপাশি পড়াশুনো করা, রবীন্দ্রনাথকে পড়া, স্বামীজিকে পড়া, রাসবিহারী বসুর মতন মানুষকে জানা, নেতাজির মতন মানুষকে, তাকে নিয়ে গভীরে গিয়ে তথ্য খুঁজে বের করা, এই কাজগুলো আপনি করে থাকেন। সঙ্গে ছোটদেরকে, তাদের কথাও আপনি কখনো বলেন না। এই ব্যালেন্সটা, সঙ্গে ব্যবসাকে চালানো, সেটার একটা চাপ, ব্যালেন্স করেন কি করে? ব্যবসাটা আমার জীবনের একটা সব থেকে বড় অঙ্ক। তাকে এগিয়ে নিয়ে যাওয়া, দীর্ঘ 28 বছর ধরে আমাদের কোম্পানি আছে এবং তার সঙ্গে প্রচুর মানুষ যুক্ত আছে। তো সেটা একটা বিরাট গুরু দায়িত্ব, যা আমি চেষ্টা করি যতটা অনেস্টলি সেটাকে আমি পালন করতে পারি। লেখাটা আমার একটা প্যাশন, এবং ছোটদের জন্য লেখাটা, আমি যেহেতু ছোটদের জন্য লেখা দিয়ে শুরু করেছিলাম, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ছোটদের জন্য যদি কিছু লিখতে পারি। তো রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস, এইরকম মানুষদের সম্বন্ধে আমার যেরকম রাসবিহারী বসুকে নিয়ে রিসার্চ করা বই, সেরকমই আমি চেষ্টা করেছি নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে ছোটদের জন্য একটা বই প্রস্তুত করার, এবং আশা করছি সেটা এই বছরে আমি উপহার দিতে পারবো আমাদের ছোট পাঠক পাঠিকাদের জন্য। তো সেটা একটা প্রচেষ্টা আছে, কারণ এই মানুষগুলোকে জানাটা আমাদের আগামী প্রজন্মের জন্য খুব প্রয়োজন। বা ভারতবর্ষের অস্তিত্বের একটা
বড় অংশ, এই যে লড়াই করে আমাদের অস্তিত্বকে জাগিয়ে রাখবো, এটা কিন্তু বাংলা থেকেই প্রথম শুরু হয়েছিল। এই আর্মড রেভলিউশন কোথা থেকে শুরু হয়েছিল? এখান থেকে শুরু হয়েছিল। ইংরেজ ক্যাপিটাল বাংলাতে ছিল, তারা কিন্তু এই রেভলিউশনের বিরুদ্ধে যাওয়ার জন্যই সেটাকে দিল্লিতে শিফট করে নিয়ে যায়। তো এই মানুষগুলো যারা এটা করেছিল তাদের সম্বন্ধে জানাটা, বড় হয়ে জানলে কিন্তু শুধুমাত্র হবে না, জানতে হবে ছোটবেলা থেকে। তো সেই জন্যই ছোটদের জন্য এই প্রচেষ্টাটা আমি করে যাব সব সময়। আর লেখা আমি কোনো ফিক্সড জনরাতে লিখি না। আমার যে সাবজেক্টটা মনে হয় যে এটা সম্বন্ধে আমি লিখলে আমার মনের একটা আনন্দ হবে, এবং আমি যদি সে বিশ্বাসটা করি, তাহলে কিন্তু পাঠকরা সেই বইটাকে পছন্দ করবে। তো সেইভাবেই আমার চলা। এই প্রজন্মের যারা প্রচুর নতুন লেখক আছেন, লিখছেন, তারা বিভিন্নভাবে তাদের বিভিন্ন লেখাকে নিয়ে তুলে ধরবার চেষ্টা করছেন, স্ট্রাগল করছেন, তাদের জন্য আপনার কি? আমি তাদের কাছে একটাই কথা বলবো, আমাদের ভারতবর্ষে হয়তো শুধু বই লিখে নিজের সংসার চালানো যেতে পারে না। সেটা হয়তো কিছু মুষ্টিমেয় মানুষের পক্ষে সম্ভব হয় যারা ইনর্মাসলি সাকসেসফুল, কিন্তু সেটা কিন্তু লেখার যে প্রবণতা, যে লেখার যে ইচ্ছে, সেটাকে নষ্ট করার জন্য কিন্তু সেই কারণটা একটা বড় কারণ হয়ে উঠতে পারে না। আমরা লিখবো, লেখাটা কিন্তু আমাদের একটা প্যাশন, যাতে আমরা সেটা সবার কাছে পৌঁছে দিতে পারি। সেটা আমি অন্য কোনো কর্মসংস্থানে কাজ করেও কিন্তু আমি লেখাটাকে চালিয়ে যেতে পারি, এই বিশ্বাসটা রাখতে হবে প্রত্যেককে। এবং যে লেখাটা আমি লিখতে চাই, আজকে নতুন যারা লেখা নিয়ে বই লিখতে চায়, তারা যে সাবজেক্টটা নিয়ে লিখতে চায় সেটা সম্বন্ধে নিজে সম্পূর্ণ বিশ্বাস রেখে সেটা নিয়ে এগিয়ে যাও। তারপরে কি হবে সেটা ভাবলে কিন্তু কোনোদিন লেখা সম্পূর্ণ হবে না। তো এটা আমি আমার কাজ দিয়ে নিজে শিখেছি। তো আমার মনে হয় এটাই আমার মেসেজ থাকবে সকলের কাছে। আগামী দিনে কি কি প্রজেক্ট রয়েছে পাইপলাইনে? দেখুন, একটা তো আমার আজকে আমি যেরকম প্রথমেই বললাম যে আমার মনে হয় বাংলা আবার করে স্বাধীন হয়েছে। তো বাংলা সাহিত্য এমন একটা জায়গা আছে, এত তার সম্ভার, এত তার রত্ন রয়েছে, যেগুলো আমরা বাংলার বাইরে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না। অনেক লেখা আছে, অনেক বাংলা পুস্তক আছে যেগুলোকে আমরা শুধু বাংলাতেই পাই, তার হয়তো কপিজও এখন আর ছাপা হয় না, কিন্তু সেগুলো অসাধারণ। সেগুলোকে যাতে আমি যতটা পারবো, যেগুলোকে ট্রান্সলেট করে ইংলিশে যাতে অন্যান্য যারা অবাঙালি তাদের কাছে পৌঁছে দিতে পারি, এটা আমার একটা প্রচেষ্টা থাকবে। এবং স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত যে মানুষরা, একজন রাসবিহারী বসু সম্বন্ধে আমি যতটুকু পেরেছি লিখেছি, ইচ্ছা আছে আরো কিছু ওনাকে নিয়ে কাজ করার। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য ছোটদের একটা বই আমি প্রস্তুত করছি। এবং বাহাযতীন, আমাদের যতীন্দ্রনাথ, উনার সম্বন্ধেও কিন্তু আমাদের দেশের মানুষ জানে না। উনার জীবনের যে অবদান ছিল, সেই অবদানটা কিন্তু ভুলে যাওয়ার মতো নয়। তো সেইটাকে নিয়েও আমার একটা বই আছে, করছি আমি। আগামী দিনে সেটাও আশা করছি সবার জন্য আমি দিতে পারবো। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের নতুন করে বাংলা জেগে উঠছে, নতুন করে বাংলা জেগে উঠবে। প্রসূন বাবুদের মতন মানুষরা নতুন করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন অতীতকে সামনে রেখে, কেননা অতীতের ইতিহাস আমাদেরকে নতুন করে ভাবার সাহস যোগাবে। একদম সেই সাহসকে পাথেয় করে আমাদের নতুন প্রজন্ম নতুন করে বাংলাকে তৈরি করবে। বাংলা নতুন করে গড়ে উঠবে। অনেক অনেক ধন্যবাদ প্রসূনদা, অনেক 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 ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্তই। আপনারা দেখছেন ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স, প্রণাম টিভি ভারত, দুটি চ্যানেল। আমাদের সঙ্গে থাকুন। আমাদের যে নিউজ পোর্টাল রয়েছে democraticindians.in এবং প্রণাম টিভি ভারত.com, এই দুটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রণাম টিভি ভারত, এই চ্যানেলটি, এই ডিজিটাল মাধ্যমটি, এই পোর্টালটি, এটি কিন্তু দেশের বাংলার অস্মিতা, বাংলার যে গৌরবময় উজ্জ্বলময় দিন যুগ, তার
বিভিন্ন স্থাপনা, সেগুলির কথা বলে। আর ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স এই ভারতের, এই বাংলার রাজনৈতিক সমীকরণ, দেশের কথা বলে। তাই এই দুটি চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা আরো অনেক স্বপ্ন দেখছি আপনাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার। নমস্কার।